আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে। রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ প্রশাসনের উদ্যোগে তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ের প্রিজম বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিজম বিষয়টি নিয়ে আলোচনা করার প্রাক্কালে আমাদের জেনে রাখা দরকার যে প্রিজম কি আসলে। তো তোমরা হয়তো জেনে থাকবে যে প্রিজম হচ্ছে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। আবার বলছি, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা তোমরা স্ক্রিনে অর্থাৎ বোর্ডে দেখা যাচ্ছে। তো এর কিছু নোটও আমি দিয়েছি। নোট হচ্ছে প্রিজমের 6টি আয়তক্ষেত্রিক তল অথবা 3টি আয়তক্ষেত্রিক ও 2টি ত্রিভুজাকৃতির তল থাকে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। প্রিজম কি আর প্রিজমের কয়টি তল থাকে এই দুটো বিষয় আমরা ক্লিয়ার করলাম। এখন দেখবো আমরা প্রিজমে আলোর প্রতিসরণটা কিভাবে হচ্ছে। তো চিত্রে একটা প্রিজমের চিত্র দেখানো হচ্ছে বোর্ডে। ABC একটি প্রিজমের প্রধান সেট। আবার বলছি ABC একটি ত্রিভুজ, একটা প্রিজমের প্রধান সেট, আর যেখানে PQ আলোক রশ্মিটি বায়ু মাধ্যমে ABC প্রিজমের AB পৃষ্ঠের Q বিন্দুতে আপতিত হচ্ছে। তো Q বিন্দুতে আমরা একটা অভিলম্ব টেনে দিতে পারি, সেটি হচ্ছে NQO। তো PQ আলোক রশ্মিটি NQO এই যে অভিলম্ব, এই অভিলম্বে Q বিন্দুতে আপতিত হচ্ছে। আপতিত হয়ে বায়ু মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যাচ্ছে, দ্যাট ইজ প্রিজম। সেটা যদি কাছে হয় কাছে মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ মাধ্যমে চেঞ্জ হচ্ছে। যদি মাধ্যমে চেঞ্জ হয় তাহলে অফকোর্স আলোক রশ্মি তার দিক পরিবর্তন করবে। তাহলে PQ আলোক রশ্মি AB পৃষ্ঠের Q বিন্দুতে আপতিত হয়ে QR পথে প্রতিসরিত হচ্ছে এবং এই QR রশ্মিটি আবার R বিন্দুতে এসে AC যে পৃষ্ঠটা রয়েছে এই পৃষ্ঠ থেকে আবার সে তার মাধ্যম চেঞ্জ করছে এবং চূড়ান্তভাবে RS পথে সেটি নির্গত হয়ে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে PQ হচ্ছে আপতিত আলোক রশ্মি এবং RSটা হচ্ছে চূড়ান্তভাবে নির্গত রশ্মি। এখানে NQO AB পৃষ্ঠের উপর এটি অঙ্কিত অভিলম্ব এবং N'Rও এটি হচ্ছে AC পৃষ্ঠের রেসপেক্টে এটি হচ্ছে অভিলম্ব। তো চিত্র থেকে এটা দেখা যাচ্ছে যে PQN এটি হচ্ছে আপতন কোণ প্রথম পৃষ্ঠের জন্য I1 এবং এটার রেসপেক্টিভ প্রতিসরণ কোণ হচ্ছে R1 এবং দ্বিতীয় যে পৃষ্ঠটা AC, এই AC পৃষ্ঠের ক্ষেত্রে SRN' এই কোণটা হচ্ছে I2, অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে যে নির্গত কোণ সেটি এবং এটা রেসপেক্টিভে যে কোণটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে R2। সুতরাং চিত্র এবং বর্ণনা দেখা যাচ্ছে যে বেসিক্যালি এই ওয়েতে আলোক রশ্মি প্রিজমে তার যে প্রতিসরণের যে কর্মকাণ্ড সেটি এভাবে ঘটে থাকে। যে ABC একটা প্রিজমের যে প্রধান সেল, তো আপতিত রশ্মি PQ, এই আপতিত রশ্মি PQ কে যদি আমরা সামনের দিকে বর্ধিত করি, PQ কে আমরা সামনের দিকে বর্ধিত করে আমরা U পর্যন্ত নিয়ে গেলাম, অন্যদিকে চূড়ান্তভাবে নির্গত যে রশ্মিটা ছিল RS এটিকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি T পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে PQ আপতিত আলোক রশ্মি এবং RS নির্গত রশ্মি, আপতিত আলোক রশ্মি সামনের দিকে এবং নির্গত আলোক রশ্মি পিছনের দিকে বর্ধিত করলে তারা একটি বিন্দুতে মিলিত হচ্ছে এবং এই মিলিত বিন্দুতে যে কোণটা জেনারেট করছে সেই কোণটাই হচ্ছে বেসিক্যালি বিচ্যুতি কোণ। সুতরাং বিচ্যুতি কোণকে ডিফাইন করতে গেলে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে প্রিজমের আপতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে তারা একটি বিন্দুতে মিলিত হয় এবং মিলিত বিন্দুতে যে কোণটা জেনারেট করে সেই কোণটাই হচ্ছে মূলত বিচ্যুতি কোণ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা হচ্ছে একটু গাণিতিক বিশ্লেষণ দেখে আসি। তো এবিসি যে প্রিজমটি দেখানো হচ্ছে, এটি গাণিতিক বিশ্লেষণে আমরা তিনটি বিষয় এখানে প্রমাণ করবো আশা রাখি। তো সেটি বোর্ডে দেখানো হচ্ছে কোন তিনটি জিনিস আমরা প্রমাণ করতে যাচ্ছি। প্রথমে এবিসি প্রিজমের যে প্রিজম কোণটি এ কোণ সমান R1 কোণ প্লাস R2, এই দুইটি, অর্থাৎ এ কোণ এ সমান কোণ R1 প্লাস কোণ R2, এটিকে প্রমাণ করতে যাচ্ছি। দ্বিতীয়ত বিচ্যুতি কোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটিও প্রমাণ করব। আর তিনে হচ্ছে মিউ, যেটাকে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বলা হচ্ছে, এটি সমান আমরা প্রমাণ করতে যাচ্ছি sin a প্লাস ডেল্টা m বাই 2 বাই হচ্ছে sin a বাই 2। তো এখানে ডেল্টা এম এর একটু পরিচয় দিয়ে রাখি। এখানে ডেল্টা এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, ডেল্টা হচ্ছে বিচ্যুতি কোণ আর ডেল্টা এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। তো প্রথমটা যদি আমরা প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে একটু চিত্রের দিকে লক্ষ্য রাখার দরকার রয়েছে। এ কিউ ও আর যে চতুর্ভুজ দেখানো হচ্ছে, এই চতুর্ভুজের চারটি কোণ, দ্যাট ইজ কোণ এ, কোণ ও, এবং হচ্ছে কোণ এ কিউ ও কোণ, এবং এ কোণ এ আর ও কোণ। আবার বলছি, কোণ এ, কোণ ও, কোণ এ কিউ ও এবং কোণ এ আর ও, এই চারটি কোণ মিলে হবে 360 ডিগ্রি। অর্থাৎ এই চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ, প্রতি সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে 4 সমকোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি। এবার চিত্রে একটু লক্ষ্য করি আমরা। এখানে ত্রিভুজ এ কিউ ও আর চতুর্ভুজে এ কিউ ও এবং এ আর ও, এই যে দুটি কোণ দেখানো হচ্ছে, এই দুটি কোণ সমান কিন্তু 180 ডিগ্রি হবে। এই কারণে হবে এ কিউ ও এটি সমান 90 ডিগ্রি হবে, এ আর ও এটি সমান 90 ডিগ্রি হবে। কেন হবে? কারণ হচ্ছে এন কিউ ওটা এ বি পৃষ্ঠের সঙ্গে কিন্তু সমকোণে আছে, সেই কারণে এ কিউ ওটা 90 ডিগ্রি। অন্যদিকে এ আর ওটা এটাও 90 ডিগ্রি হবে, এই কারণে যে ও আর এন প্রাইম, এই যে অভিলম্বটা এসি পৃষ্ঠের সঙ্গে সমকোণে অবস্থান করছে, সেই জন্য কোণ এ কিউ ও এবং কোণ এ আর ও এটি সমান হচ্ছে 180 ডিগ্রি, দ্যাট ইজ 180 ডিগ্রি। এখন যদি আমরা প্রথম যে সমীকরণটা আমি দেখাচ্ছি, এই সমীকরণ এবং তার পরে যে সমীকরণটা দেখানো হচ্ছে, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সঙ্গত কারণে দেখা যাচ্ছে যে এ কিউ ও কোণ এবং কোণ এ আর ও এটি যদি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই কোণ এ এবং কোণ ও, এই দুটি কোণ মিলে বাকি থাকে হচ্ছে 180 ডিগ্রি। আবার চিত্র আবার একটু লক্ষ্য করি আমরা। চিত্র কিউ ও আর, এই যে পাশে আমি যে ক্যালকুলেশনটা দেখিয়েছি, চিত্রে কিউ ও আর, এই যে একটা ত্রিভুজ, আমাদের জানা আছে যে আমরা ছোট ক্লাসে পড়েছি 9-10-এ, যে সেখানে ছিল যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আবার বলছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। সেই বিবেচনায় কিউ ও আর ত্রিভুজের 3টি কোণ, একটা হচ্ছে কোণ R1, কোণ R2 এবং কোণ ও, এই 3 কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এবার চিত্রে আমরা লক্ষ্য করি, এই যে ইকুয়েশনটা আমি যেটা দেখাচ্ছি, এই ইকুয়েশন এবং হচ্ছে এখানে যে ইকুয়েশনটা দেখানো হচ্ছে, এই যে দুটো ইকুয়েশন, তাহলে এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কম্পেয়ার করলে কোণ এ কোণ প্লাস কোণ ও কোণ ইকুয়ালস টু কোণ R1 প্লাস কোণ R2 প্লাস কোণ ও, এটা লেখা সম্ভব। সেক্ষেত্রে উভয় পাশে একটা সাধারণ কোণ রয়েছে ও কোণ, এই দুটিকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে কোণ এ সমান কোণ R1 প্লাস কোণ R2, এই দুটি আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একদম শুরুতেই বোর্ডে যেটা লিখেছিলাম যে কোণ এ সমান R1 প্লাস R2, এই দুটি খুব সহজভাবে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দ্বিতীয় প্রমাণটা এবার খুব সহজে করি। দ্বিতীয় প্রমাণটি হচ্ছে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। তো লক্ষণের ব্যাপার হচ্ছে, প্রথম যেটা আমরা প্রমাণ করেছিলাম, কোণ এ সমান হচ্ছে কোণ R1 প্লাস কোণ R2।
প্রথমটি সাহায্য নিয়ে আমরা দ্বিতীয়টি খুব সহজে প্রমাণ করতে পারি। তো এবার আমরা একটু চিত্র দেখে আসি। এ বি সি এই যে প্রিজমটি দেখানো হচ্ছে, এই প্রিজমের যে বিচ্যুতি কোণটা ডেল্টা, ওকে। এখন লক্ষ্য করো যে পি কিউ আর এই যে ত্রিভুজটা পি কিউ আর ত্রিভুজের বহিস্থ কোণটা কিন্তু হচ্ছে ইউ টি আর, দ্যাট ইজ ডেল্টা। তাহলে ইউ টি আর এই যে বহিস্থ কোণটা এটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং এই কোণ সমান অর্থাৎ ইউ টি আর কোণ সমান লেখা যায় পি কিউ আর কোণ, এই যে আমি দেখাচ্ছি চিত্র দিয়ে টি কিউ আর কোণ এবং টি আর কিউ কোণ। তোমরা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে যদি আমরা এটি লক্ষ্য করি যে টি কিউ আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কিউটি বাহুকে ইউ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে ইউ টি আর দ্যাট ইজ ডেল্টা এই বহিস্থ কোণটা জেনারেট করা হয়েছে। অন্যদিকে টি কিউ আর এবং টি আর কিউ এই যে দুটি কোণ এটা বিপরীত অন্তস্থ দুটি কোণ, সুতরাং সঙ্গত কারণে এই বহিস্থ কোণটি এই যে বিপরীত অন্তস্থ যে দুটি কোণ রয়েছে, যে ক্রস দিয়ে দেখানো হয়েছে, এটি অবশ্যই সমান হয়ে যায়। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝে ফেলেছি ডেল্টা সমান তাহলে কি লেখা যায়। এখন দেখো টি কিউ আর এটি সমান হবে কি, টি কিউ আর সমান কিন্তু সহজে লেখা যায়। একটু লক্ষ্য করো যে এন কিউ টি এই কোণ সমান কি I1, তাহলে টি কিউ ও এই কোণ সমান করে I1 লিখতে পারো। কেন লিখতে পারবা? কারণ হচ্ছে এটা বিপরীত কোণ। তাহলে দেখা যাচ্ছে যে এন কিউ টি এইটা সমান লেখা যাবে হচ্ছে ইউ কিউ ও এই কোণ লেখা যাবে, কেন বিপরীত কোণ। তাহলে এইটা যদি I1 হয় তাহলে আমি যেটাকে চিহ্ন দিয়ে দেখিয়েছি সেটা I1 হবে। তাহলে এই ক্রস যে কোণটা এইটা যদি আমরা পেতে চাই তাহলে পুরো কোণ থেকে দ্যাট ইজ এই I1 থেকে যদি আমরা এই R1 কোণটা বাদ দিয়ে দেই তাহলে ক্রস চিহ্নিত কোণটি আমরা পেয়ে যাব। তাহলে ক্রস যে চিহ্নটা রয়েছে এই কোণটি হবে তোমার হচ্ছে I1 মাইনাস R1, অর্থাৎ এই পুরো কোণ হচ্ছে I1, সেটা থেকে এই R1 টা বাদ দিলে আমরা এই কোণটা সহজে পেয়ে যাব। সিমিলারলি যদি আমরা ক্রস চিহ্নিত এই কোণটা পেতে চাই তাহলে এই যে কোণটা দেখানো হচ্ছে I2 এটা সমান কি হবে, এটা সমান এই যে আমি চিহ্ন দিয়ে দেখে দেব এইটা হবে, অর্থাৎ এইটা I2 হলে এই কোণটা ডেফিনেটলি I2 হবে, বিপরীত কোণ হলে এটি হওয়া সম্ভব। তাহলে যদি আমরা এই পুরোটাকে I2 চিন্তা করি আর এটা তো আগে থেকে চিহ্নিত করা রয়েছে R2, তাহলে পুরো I2 থেকে যদি আমরা R2 বাদ দিয়ে দেই তাহলে ক্রস চিহ্নিত কোণটি আমরা পেয়ে যাব, অর্থাৎ সেটি হলো I2 মাইনাস R2, সেটি দেখানো হচ্ছে। এবার একটু সিম্পল আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, এটি I1 প্লাস I2 মাইনাস আমরা কমন নিলাম R1 প্লাস R2। আমরা আগে যেটা বলেছিলাম যে প্রথম যেটি প্রমাণ করা হয়েছিল যে R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 সমান আমরা কি প্রমাণ করেছিলাম, কোণ A প্রমাণ করেছিলাম। তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেটা পেয়ে যাচ্ছে। তাহলে খুব সহজেই এক নম্বর সমীকরণের সাহায্যে আমরা দুই নম্বর যে সমীকরণটা আছে সেটি আমরা প্রমাণ করতে পারি। ওকে, এবার তৃতীয় যেটা রয়েছে সেটি এবার প্রমাণ করি। ওকে, তাহলে সহযোগিতা লাগবে এবং অন্যদিকে ন্যূনতম বিচ্যুতি কোণ কি এই বিষয়টি সম্পর্কে আমাদের পারসেপশনটা ক্লিয়ার হওয়ার একটু দরকার রয়েছে। তো ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য আমরা একটা গ্রাফ বোর্ডে দেখিয়েছি এবং এই গ্রাফের x অক্ষ বরাবর আমরা আপতন কোণকে প্লট করেছি এবং y অক্ষ বরাবর আমরা বিচ্যুতি কোণকে প্লট করেছি। তো ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে আমরা আপতন কোণ x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর বিচ্যুতি কোণকে যদি প্লট করে থাকি সেক্ষেত্রে প্রিজমে বিচ্যুতি কোণের মানটা অবশ্যই আপতন কোণের উপর নির্ভর করে। তো প্রিজমে যদি আমরা আপতন কোণের মানটা বাড়িয়ে দেই তাহলে বিচ্যুতি কোণের মানটা আস্তে আস্তে কমতে থাকে। আপতন কোণের মান বাড়ছে, বিচ্যুতি কোণের মান কমছে, তো হয় কি যে একটা পর্যায়ে গিয়ে আপতন কোণের মান বাড়ালেও বিচ্যুতি কোণের মান আর বাড়ে না। অর্থাৎ কি হচ্ছে,
যে আপতন কোণ বাড়াচ্ছি আপতন কোণের মানটা, কিন্তু বিচ্যুতি কোণের মানটা কমতে কমতে একটা সার্টেন একটা জায়গায় গিয়ে সেটি আর কমবে না। অর্থাৎ ওই জায়গা থেকে আপতন কোণের মান বাড়তে থাকলেও বিচ্যুতি কোণের মানটাও বাড়তে থাকে। তো যেখানে গিয়ে বিচ্যুতি কোণের মান আর কমছে না, ওই জায়গাতে আমরা যে অ্যাঙ্গেলটা আমরা ডিটারমিন করব সেটি হচ্ছে বেসিক্যালি ন্যূনতম বিচ্যুতি কোণ। আচ্ছা, গ্রাফটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কি দেখা যাচ্ছে? এটা দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্ট দেখা যাচ্ছে এই একটা সেগমেন্ট, আর একটা সেগমেন্ট হচ্ছে এই চিহ্ন থেকে এই যে ডান দিকে, বাম দিকে একটা সেগমেন্ট আর ডান দিকে আরেকটা সেগমেন্ট, দুটো অংশ দেখানো হচ্ছে। এবং এই দুটো অংশের প্রথম অংশে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর আমরা আপতন কোণকে বাড়িয়ে দিচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর বিচ্যুতি কোণের মানটা কিন্তু কমছে, এবং একটা স্টেজে গিয়ে বিচ্যুতি কোণের মানটা কিন্তু আর কমেনি, বরং আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে বিচ্যুতি কোণের মানটা সেকেন্ড যে স্টেজ রয়েছে সেই স্টেজে গিয়ে সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আগে যে মৌখিক কথা বলেছিলাম তার সঙ্গে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটি কিন্তু ম্যাচ করছে। তাহলে এই যে পয়েন্টটা যেখানে গিয়ে আপতন কোণটা বাড়তেছে বাট বিচ্যুতি কোণের মানটা কিন্তু কমলো না, ঠিক ওই জায়গাতে যে কোণটা হচ্ছে সেটি হচ্ছে বেসিক্যালি ন্যূনতম বিচ্যুতি কোণ, সেটি আমরা দেখিয়েছি যে গ্রাফে সেটা বোঝাই যাচ্ছে। এবার প্রশ্ন হলো যে বিচ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্তটা কি? বিচ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত রয়েছে I1 এবং I2 ডেফিনেটলি সমান হতে হবে, অন্যদিকে R1 এবং R2 এর দুটিও অফকোর্স সমান হতে হবে। তাহলে আমরা প্রথম যে দুটি শর্ত আমরা ড্রাইভ করেছিলাম, একটা হচ্ছে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এটা হচ্ছে প্রিজম কোণ। অন্যদিকে দ্বিতীয় যে বিষয়টা প্রিজম কোণ A সমান হচ্ছে R1 প্লাস R2। তাহলে এই যে শর্তটা, এই শর্তটা যদি আমরা এই 1 এবং 2 সমীকরণে বসিয়ে দেই এবং সেক্ষেত্রে আমরা আরো ইকুয়েশন পাবো, এবং সেটার রেসপেক্টে আমরা যে 3 নম্বর যে সমীকরণটা সেটা আমরা প্রমাণ করতে সমর্থ হব। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে যেহেতু আমরা জানি I1 সমান I2, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতেই পারি যে I1 এবং I2 কে যদি আমি সমান দেখাই তাহলে ডেল্টা ডেল্টা থাকবে না, ডেল্টা হয়ে গেল ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা M। অর্থাৎ ডেল্টা হচ্ছে বিচ্যুতি, এই ডেল্টার ডান পাশের পাদবিন্দুতে যদি আমরা M বসিয়ে দেই তাহলে ন্যূনতম বিচ্যুতিকে ডেল্টা M এটি দিয়ে ডিনোট করা যায়। তাহলে I1 প্লাস I2 এই দুটো মিলে হচ্ছে টুয়াইস I1 A প্লাস ডেল্টা M। তাহলে I1 কে আমরা ফ্রি করে ফেললাম, দ্যাট ইজ I1 সমান হচ্ছে A প্লাস ডেল্টা M বাই 2। এবার 2 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে সেটি থেকে আমরা কি করতে পারি, A সমান R1 প্লাস R1, অর্থাৎ যেহেতু R1 এবং R2 পরস্পর সমান বিচ্যুতি কোণ ন্যূনতম হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে কি করেছি R2 কে রিপ্লেস করে সেখানে আমরা R2 এর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা R1 কে বসিয়ে দিয়েছি। সো A সমান R1 প্লাস R1 এবং R1 প্লাস R1 দ্যাট ইজ টুয়াইস R1, সুতরাং R1 সমান A বাই হচ্ছে 2। চূড়ান্তভাবে তোমরা এবার দেখো যে প্রতি স্বরাঙ্ক বা প্রতি স্বরাঙ্ক দ্যাট ইজ ইংরেজিতে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলে, এটাকে আমরা নিউ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো প্রতি স্বরাঙ্কের যে ডেফিনিশন রয়েছে, স্নেলের যে সূত্রটি রয়েছে সেখান থেকে আমরা জানি যে নির্দিষ্ট একজোড়া মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটি হচ্ছে মূলত প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে তাহলে মিউ সমান দেখা যাচ্ছে সাইন I1 বাই হচ্ছে সাইন R1। তাহলে এটা হচ্ছে পরিষ্কারভাবে প্রতিসরাঙ্কের যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটি বেসিক্যালি এটা স্নেলের সূত্র। তাহলে এখানে সাইন তার জায়গায় থাকলো এবং I1 এর যে মানটা আমরা বের করে রেখেছি সেটিকে এখানে বসিয়ে দিলাম। অন্যদিকে R1 এর যে মানটা আমরা বের করে রেখেছি সেটিকে আমরা এখানে R1 এর পরিবর্তে আমরা সেটি বসিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে মিউ সমান sin A প্লাস ডেল্টা M বাই 2 বাই হচ্ছে sin A বাই 2। অর্থাৎ 3 নম্বর যে সমীকরণটা ছিল সেটা এটা অলরেডি প্রুভড হয়ে গেল। তাহলে আমরা প্রিজমের যে নোট দিয়েছিলাম প্রিজমে কিভাবে আলোর প্রতিসরণ হয়
এবং প্রিজম থেকে যে ম্যাথমেটিক্যাল যে রিপ্রেজেন্টেশন, ক্যালকুলেশন, অ্যানালাইসিস, ন্যূনতম বিচ্যুতিকর এই সংক্রান্ত বিষয়াদি বিশ্লেষণ সাপেক্ষে আমরা তিনটা সমীকরণকে আমরা ইজিলি আমরা এটা প্রমাণ করতে সমর্থ হব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এটি বই আরেকটু তোমাদেরকে বই দেখতে হবে। বই যদি তোমরা ভালো করে দেখো এবং আমার লেকচারটা ফলো করে আশা করি এটা ফলপ্রসূ হবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।